সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। বেশ কয়েক বছর ধরেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এবং এর কার্যকারিতা কমে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বহুল ব্যবহৃত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ ৭৯ থেকে ৯৭% পর্যন্ত কার্যকারিতা হারাচ্ছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিন ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন হাসপাতালে কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অনেকেরই রোগ নিরাময়ে প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক ওষুধ। কিন্তু দেশে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক এর মধ্যে রোগ প্রতিরোধের কার্যকারিতা হারাচ্ছে। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সার্ভিলেন্স রিপোর্ট অনুযায়ী ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বেশ কিছু অ্যান্টিবায়োটিক ৭৯ থেকে ৯৭% পর্যন্ত কার্যকারিতা হারিয়েছে। ফলে গুরুতর অসুস্থতা, চিকিৎসার খরচ বৃদ্ধি, এমনকি মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণটা কি? আমি যদি সেই জায়গাটায় যদি যাই, তাহলে দেখব যে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তারপরে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড যদি একটা পেশেন্ট হয়, আমাদের যেই জায়গায় যেই অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, যেটাকে আমরা বলি কালচার এন্ড সেন্সিটিভ। কালচারটা কি? কালচারটা হলো যে ব্যাকটেরিয়াকে আমাকে আইডেন্টিফাই করে দিবে এবং সে বলে দিবে যে এই যে 20টা অ্যান্টিবায়োটিকের লিস্ট সে দিয়ে বলবে যে এই 10টাতে আপনার কাজ হবে, এই 10টাতে আপনার কাজ হবে না। এমন চলতে থাকলে ভবিষ্যতে অপারেশন সহ জটিল চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার সংকটে পড়তে পারে বলে মনে করেন তিনি। সেফ্রাডিন ওষুধ আমরা কিন্তু ছোটবেলায় খেতাম, কিন্তু এখন সেইখানে আমাদের এখন ম্যারোপেনাম জাতীয় ওষুধ আমাদের খেতে হচ্ছে, 5th জেনারেশন, যেটা সেফ্রাডিন ওষুধের দাম ধরেন 12 টাকা, সেইখানে আমাদের একটা এখন মক্সিফ্লোক্সাসিন ওষুধের দাম 70 টাকা। সেইখানে এখন আমাদের একটা নিওপেনাম যে ওষুধ বাজারে পাওয়া যায় ট্যাবলেট ফর্মে, সেটার দাম 120 টাকা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এ ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকা এবং পূর্ণ মাত্রায় ওষুধ সেবন করলে অনেকটাই সমস্যার সমাধান সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন কর্মসূচি 10ম দিনে পড়ল। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে এই আন্দোলন করছেন তারা। নওগাঁর 11টি উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় 8 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। একই চিত্র পটুয়াখালীর। জেলায় বেসরকারি এমপিওভুক্ত 625টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। লাগাতার কর্মবিরতি চলমান থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। এতে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সিলেটে সাদা পাথরের পর এবার আদালতের নির্দেশ অমান্য করে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পার কেটে বালু লুটের মহোৎসব শুরু হয়েছে। এতে নদীর 2.5 কিলোমিটার এলাকার প্রশস্ততা বেড়ে হয়েছে 100 ফুটেরও বেশি। প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে নানা সমালোচনা। দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে দুর্বৃত্তরা লুটে নিচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ের বালু। লুটপাটের এই মহোৎসব আটকানোর যেন কেউই নেই। তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা এই নদীর পাড় থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয়রাও কথা বলতে নারাজ। তাদের মাঝেও ভয় প্রভাবশালীদের দ্বারা হয়রানি হওয়ার। খেলু মিয়া মাস্টার, তস্তির মিয়া, শাহজাহান, ফিরিজিয়া, হাজা মাইনুদ্দিন আর কলা জাহাঙ্গীর ডাক্তার, এরা এই কীর্তি করিয়া রাত্রে বুদ্ধি হচ্ছে বেন্যালা সহাল উঠে আইয়া 20 ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে। তারা বেল্ট বানাইয়া 10-12 জন মিলিয়া সিন্ডিকেট কইরা তারা এটা লুটে পুইটা খাইছে। এখানে বালু বিক্রি হয় বেশ কয়েকটি ধাপে হাত বদল হয়ে, যার সঙ্গে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি জড়িত। আমরা পার কাটার বিপক্ষে অবস্থান সবসময় আছি। আর কিছু অসাধু ব্যবসায়ীকে ওনারা নিজেদের জায়গা দাবি করে ওনারা কাটতেছে। তবে অভিযোগ অস্বীকার করেন কেউ কেউ, আর বাকিরা গা ঢাকা দিয়েছেন। এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার। আমার যদি এই ধরনের যদি কোনো প্রমাণ হয়, যা আইনে শাস্তি দেয় আমি মাথা পেতে গ্রহণ করে নিব। না, আমার এই ধরনের কোনো জায়গা নাই। আমরা জায়গা আগেই তার নদীর বিলীন হয়ে গেছে, বাহার সম্পদ। বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই।
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে জেলা প্রশাসন, তবে তাদের কাজে সন্তুষ্ট নয় স্থানীয়রা। এদিকের যে প্রভাবশালী যারা আছে, যারা দখলদার জায়গার মালিক, তারা কিন্তু এখনো গ্রেফতারে আওতায় আসছে না। আমি চাই অতি দ্রুত তাদেরকে গ্রেফতারে আওতায় আনা হোক। ইজারাদারকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইজারাদারকে আমরা চিঠি দিছি যে তারা যদি এই কার্যক্রম বন্ধ না করে তো ইজারা চুক্তি বাতিল হবে। এটা আমি চিঠি দিছি, এটা যদি না শুনে তারা, তাহলে পরে আমি ওনাদের স্পষ্ট করে বলতে চাই যে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। সম্প্রতি জাদুকাটা নদীর পার না কেটে এবং কোন ধরনের ড্রেজার ও সেফ মেশিনে নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভোটের আগেও পরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে 8 দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার চিন্তা করছে ইসি। সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব আসার পর তা বিবেচনা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এআই এর অপব্যবহার রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করার লক্ষ্যে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি, আইজিপি, বিজিবির ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআই এর ডিজি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে ভোটের আগে ও পরে অন্তত 8 দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাখার প্রস্তাব এসেছে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আনসার ভিডিপির সংখ্যাটা আরেকটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। তবে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই বাজেটের উপর নির্ভর করবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন এইড টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। আরপিওর সাথে সাংঘর্ষিক যেন না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। কেউ এখনো পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। ইসি সচিব জানান, নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার পৃথক 2টি স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 4 জন ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতরা সবাই নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নির্দিষ্ট হলুদ সীমারেখা অতিক্রম করায় কয়েকজনের উপর গুলি চালানো হয়। গত 4 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত এক মানচিত্রে এই হলুদ সীমারেখাটি বা ইয়েলো লাইন নির্ধারণ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী অন্যান্য এলাকা থেকে সরে এই রেখার পেছনে অবস্থান করছে। তবে গাজাবাসীরা জানান, তারা জানেন না এই ইয়েলো লাইন আসলে কোথায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে বারবার তা লঙ্ঘন করছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার ডে উদযাপন করেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রাজধানীর মহাখালীতে সোমবার রাতে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুত বিকাশমান বাংলাদেশের বিমান পরিবহন খাতের চাহিদা পূরণে দলগত কাজ, নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি নির্ভর এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দেশের আকাশসীমায় শত শত ফ্লাইট নিরাপদে পরিচালনায় নিয়োজিত কন্ট্রোলারদের সতর্কতা ও দক্ষতার প্রশংসা করেন তারা। দেশ ও জনগণের স্বার্থে এই খাতের সাথে যুক্ত সকলকে সমষ্টিগতভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করার গুরুত্বের কথাও তুলে ধরেন বক্তারা।
এবারে জানিয়ে দেব খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জন্য সিরিজ নিশ্চিতের ম্যাচ হলেও অতিথিদের জন্য টিকে থাকার লড়াই। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে তারা। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে স্বাগতিকদের স্কোয়াডে দীর্ঘ 11 মাস পর অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ঘরের মাঠে নিজেদের ফিরে পেতে এটা হতে পারে টার্নিং পয়েন্ট। নাসুম আহমেদ দলে যোগ হওয়ায় অবশ্যই শক্তি বেড়েছে। প্রথম ম্যাচে দেখেছি বল কিভাবে টার্ন করছে, বিশেষ করে রাতে। দ্বিতীয় ম্যাচে যদি রাতে বল করতে হয় তাহলে রিশাদের পাশাপাশি নাসুমও হবে ম্যাচ উইনার। প্রথম ম্যাচে রিশাদের স্পিনে নীল হয়েছে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম একজন বোলার থাকা যে কোনো দলের জন্য বাড়তি শক্তি। রিশাদের স্পিন নিয়ে বেশি কিছু বলার নেই। যে কোনো দলের বিপক্ষে ও হবে তরুপের তাস, এটা আমি বললেও হবে না। তাকেও বিশ্বাস করতে হবে। সেই সাথে দলের প্রত্যেক সদস্যকে ব্যাটারদের আরো আত্মবিশ্বাসী খেলতে হবে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে। উইকেট নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। এখান থেকে সিরিজে ফেরা কঠিন, বিশেষ করে উইকেট বড় ফ্যাক্টর। এটা ফ্রেন্ডলি উইকেট, কিন্তু রাতে খেলা কঠিন। আমাদের সামর্থ্য আছে ভালো খেলে ফেরার। অধিনায়ক ড্যারেন স্যামি সফল হলেও কোচ হিসেবে এখনো সাফল্য পাননি তিনি। দলে ক্রিকেটাররা চান ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে স্যামিকে সম্মান জানাতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে 6টি দেশের অংশগ্রহণে আগামী 22 অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে কাভা কাপ ফর ম্যান আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি লতিফ শাহরিয়ার জাহিদি, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, সহ সভাপতি মাসুদুল আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল মমিন সাদ্দাম। 22 অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এরপর 23 অক্টোবর নেপাল, 24 অক্টোবর শ্রীলঙ্কা, 26 অক্টোবর তুর্কমেনিস্তান ও 27 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই কালের কণ্ঠ। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষা। আপিল বিভাগে শুনানি আজ। জুলাই জাতীয় সনদেও তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে তা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বয়স ধরা হয়েছে সর্বোচ্চ 75 বছর। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারে ফেরার দিকে এখন সবার চোখ। তারই লক্ষ্যে আজ আপিল বিভাগে হবে শুনানি। ইয়াবার 60 হটস্পট টেকনাফ উখিয়ায়। কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলা সীমান্তে মাদকের ভয়াল আগ্রাসন বাড়ছেই। বড় অংশ মজুত করা হচ্ছে 2 উপজেলার রোহিঙ্গা শিবিরগুলোয়। এসব শিবির থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন চক্রের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ইয়াবা। দৈনিক ইত্তেফাক। দাবি আদায়ে অনড় শিক্ষকরা। পাঠদান বন্ধ করে চলছে অনশন। আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান। সব জেলা উপজেলায় 1 ঘণ্টা অবস্থান কর্মসূচি। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল ও সংগঠনের সংহতি। 12,000 কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের। এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু। দৈনিক প্রথম আলো। বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো। চলতি সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই জাতীয় সনদ দিয়ে এই প্রতিবেদনটি রয়েছে। ডেঙ্গু বাড়ছে, সরকার নির্বিকার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের 64 জেলার মধ্যে 63তেই এই বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ঢাকায়। দৈনিক বণিক বার্তা প্রথম পাতা জুড়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে। 1 দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় 20,000 কোটি টাকারও বেশি। সিএজি কার্যালয়ের এক নিরীক্ষা প্রতিবেদনের তথ্যানুসারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন পরিচালক সিভিল এভিয়েশন একাডেমির
ঢাকা কার্যালয়ে 2020-21 অর্থ বছরে বাস্তবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা না করেও প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানীয় ভাতা বাবদ ব্যয় দেখানোর প্রমাণ পাওয়া গেছে। আমার দেশ গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। পুলিশের অভিযোগপত্রে গলদ। গত এক বছরে গ্রেপ্তার 43,302, জামিন পেয়েছেন 31,272 জন। রাজনৈতিক অনৈক্য সৃষ্টি, শহীদদের অসম্মান, কুমিল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় বক্তারা। দেখে নিলাম এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আর এই ছিল এখনকার মতো। আমন্ত্রণ রইল পরের আয়োজনে। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।